জুতা, এই যে জুতা কত অবস্থা, এই জুতার অভাব নাই, রক্ত রক্ত আল্লাহ এটা কি আসলে আয়নাঘর ভাই? একবারে জঙ্গল হয়ে রয়েছে। মানে যেদিন খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করা হয়েছিল, জিয়াউর রহমানের বাড়িটাকে যখন মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছিল, তখন আপনাদের কি এই বিবেকবোধ কাজ করেনি? তখন আপনারা ভাবতে পারেননি যে একদিন 32 নম্বরে আঘাত হানতে পারে? ওটা মিথ্যাবাদী নারী। আমরা মিথ্যা কথা বলতেছি না, আমার ছাত্ররা মিথ্যা কথা বলতেছে না। ছাত্ররা আসল কাজটা করছে। এই কাজটা প্রথমেই করা উচিত ছিল। সম্মান দেখানো হয়েছিল 32 নম্বরকে শেখ মুজিবুর স্বার্থে, কিন্তু সম্মান উনি রক্ষা করেন নাই। ওনার মেয়ে ওটা করেন নাই। এই পুরা ডিএনএটাই খারাপ। এই ডিএনএই থাকতে পারবে না। শেখ ডিএনএ, এই ডিএনএটাই থাকবে না। দরকার নেই আমাদের এই ডিএনএ। এই যে বিল ধানমন্ডি 32 নম্বরে একটা সন্ধান পাওয়া গিয়েছে আয়নাঘরের, যে আয়নাঘরে রক্তমাখা জামা পাওয়া গিয়েছে, জুতা স্যান্ডেল পাওয়া গিয়েছে এবং নিচে অনেক নিচে আন্ডারগ্রাউন্ডেরও নিচে একতলা ভবন পাওয়া গিয়েছে, যেখানে মানুষ সন্দেহ করতেছে অথবা এটা আয়নাঘর। আমি নিজেও দেখে এসেছি, আপনাদের সাথে বিবেচনা আলোচনা করব। এর আগে ধানমন্ডি 32 নম্বর নিয়ে, আয়নাঘর নিয়ে, ধানমন্ডি 32 নম্বরে ভয়ঙ্কর আয়নাঘর নিয়ে কয়েকটা আলোচনা শুনবো, এরপর বিস্তারিত কথা বলবো। আছে দীর্ঘ 40 বছর খালেদা জিয়া ক্যান্টনমেন্টে ছিলেন একটা ছোট বাসায়। সেই বাসা থেকে বের করে দিয়েছেন অন্যায়ভাবে এবং খুবই অনৈতিকভাবে। সেখানে এটা খুবই সামান্য, কানতে কানতে বৃদ্ধ মহিলা এখান থেকে চলে গেছেন, ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। আমরা ভুলে যাই নাই। আমরা তো কঙ্করের সাথে মারামারি করছি, ব্যক্তির সাথে না। সুতরাং খুবই কম করা হয়েছে। কোনো বাড়ি থাকবে না শেখ পরিবারের। আসলে আপা, আমরা বিপ্লবটাকে সম্মান দেখাইনি, যার জন্য এটার এক্সটেনশন অফ বিপ্লব। বিপ্লব যারা করছে তারা উপদেষ্টা মন্ডলীতে কয়জন আছে? সুতরাং বিপ্লবটাকে আমরা ধারণ করি, বিপ্লবটাকে বিক্রি হয়ে গেছে, যার জন্য আজকে এই সমস্যার সৃষ্টি হয়েছে। শেখ হাসিনা ভারতে বসে এত কথা বলার মানে এই সাহস কোত্থেকে পায়? আজকে এটা দরকার ছিল। উনি এমন কথা বলছেন যে ডক্টর ইউনূস 32 নম্বর বাসা, 32 নম্বর না, উনি গণভবনে গিয়েছিলেন, উনিও হয়তো লুটপাট করতে গেছেন, এমন একটা কথা উনি ওই সময় বলেছিলেন। মানে একটা নেতা নেত্রী কিভাবে এত থার্ড ক্লাস কথা বলতে পারেন আমার জানা নাই। বিদেশে থাকবেন, আদালতে আসবেন না, হাজিরা দিবেন না, উস্কানি দিবেন। তো আমরা কেন ওনার এই অভিশপ্ত বাড়ি রাখবো? আর এই অভিশপ্ত বাড়ি রাখার কারণটা কি আমার বলেন? কি এমন হইলো এটা ভাঙা যাবে না বিপ্লবের মধ্যে? তাহলে 6 মাস পরে কেন, 6 মাস পরে কেন ভাঙার পর্ব হলো? 6 মাস কিন্তু কন্টিনিউয়াস সুশ্রী দিচ্ছেন। এই ফেব্রুয়ারি মাসটা উনি সুশ্রী মোদী রাখতে যাচ্ছেন। কেন আপনি এই সময় ঝামেলাটা বাঁধাইলেন? উনি শক্তি ক্ষমতা, ওনার ক্ষমতা দেখানোর জন্য এই কাজটা করেছিলেন। তাই ছাত্ররা সেই কাজটা করছে, দরকার ছিল। আমি তো মনে করি এখন কিছুই রাখা দরকার নাই। এই ফ্যাসিস্টের কোনো চিহ্ন থাকবে না, শেখ মুজিবুর রহমানের কোনো ছবি থাকবে না কোনো মন্ত্রণালয়, কোনো অফিসে। প্রেসিডেন্ট হিসাবে থাকতে পারে, কিন্তু তাহলে সচিবালয়ে যে এখনো তাদের দোসররা আছে, থাকবে না, রাষ্ট্রপতি আছে, এই আন্দোলনের মধ্যে থাকবে না। আমরা তো পরাজয় হয়েছে তখনই, যখন এই উপদেষ্টাকে নির্বাচন করা হয়েছে সিলেক্টিভ ভাবে, কেন্দ্রীয় ভাবে। এটা আমাদের নৈতিক পরাজয় হয়ে গেছে। তারপরে বলবো বিপ্লবকে ধারণ করতে হবে, ওই ফ্যাসিস্ট চুপ্পুকেও যেতে হবে। সব জায়গায় বাধা দিচ্ছিল আমাদের সরকারি দল, আমাদের রাজনীতি নেতৃবৃন্দ, ছোটখাটো বইফুট লোকজন রাজনীতি করতেছেন, সবখানে একই জিনিস, টাকা দিচ্ছে আওয়ামীপন্থী জনতার উস্কানি। এদেরকে স্পন্সর করার জন্য লোকজন উঠে পড়ে লাগছেন। আমার মনে হয় এটা দরকার ছিল 32 নম্বর ভাঙ্গা, যাতে আর সৎ সাহস না, আর কোন রকম সাহস না পায় কেউ কথা বলতে ছাত্রদের উপরে। আমরা কোনো ফ্যাসিজমকে প্রশ্রয় দেব না। যারা ফ্যাসিজমকে রাজনীতি করার সুযোগ দেয়, তাদেরকে বয়কট করতে বা এদেরকে ব্যান করতে কষ্ট হয় বলতে, এদের জন্য এটা দরকার ছিল। কিন্তু এতে কি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হলো না? আর্মির, সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হলো না? সেনাবাহিনী এটাকে কন্ট্রোল করতে পারলো না, সরকার কোনোভাবে কন্ট্রোল করার চেষ্টা করলো না। সেনাবাহিনীর দায়িত্ব ছিল না, সেনাবাহিনীতে অনুমতি নিয়ে করেছিল।
না উপদেষ্টাদের অনুমতি নিয়ে ছাত্ররা করেছিল? উনি বাংলাদেশে বিদেশে থেকে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করবেন, বাংলাদেশে এসে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করবেন, আর আমরা ওনার বাড়িটা রেখে দিব? আমি কোনো কারণ বুঝি না। যথার্থ কাজ করা হয়েছে, উপযুক্ত কাজ করা হয়েছে, এবং এর সাথে যারা বাড়াবাড়ি করবে তাদেরকেও শিক্ষা দেওয়া উচিত। আওয়ামী ফেসিবাদ যারা সাপোর্ট করবে তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না, উচিত হবে না। আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ। আর 32 নম্বর বাড়ি ভেঙে একটা কল্যাণমূলক একটা ব্যবস্থা হোক, মানে উন্নয়ন হোক। উনি তো শেখ খালেদা জিয়া বাড়িটা ভাঙতে কম কিছু করেন নাই। খালেদা জিয়াকে অন্যায়ভাবে বের করে দিয়েছেন, তখন মিথ্যাচার করছেন, বিডিআর অফিসারদেরকে বাড়ি দেওয়া হবে, বিডিআর ম্যাসাকার ক্ষতিগ্রস্ত অফিসারদেরকে তিনি কি দিয়েছিলেন? দেন নাই। উনি একটা মিথ্যাবাদী নারী। আমরা মিথ্যা কথা বলতেছি না, আমার ছাত্ররা মিথ্যা কথা বলতেছে না। ছাত্ররা আসল কাজটা করছে। এই কাজটা প্রথমেই করা উচিত ছিল, সম্মান দেখানো হয়েছিল 32 নম্বরকে শেখ মুজিবুর স্বার্থে, কিন্তু সম্মান উনি রক্ষা করেন নাই। ওনার মেয়ে ওটা করেন নাই। এই পুরা ডিএনএটাই খারাপ। এই ডিএনএই থাকতে পারবে না, শেখ ডিএনএ, এই ডিএনএটাই থাকবে না। দরকার নেই আমাদের এই ডিএনএ। আমরা আমার রক্ত দিয়ে দেশ স্বাধীন করছি, রক্ত দিয়ে নতুন স্বাধীনতা পাইছি। আবু সাইদের রক্তের বিনিময়ে আমরা আমাদের মতো করে চলবো। আমার আমাদের মনে একজন হয় দর্শক বলছে যে ওইখানের 5 তলায় আয়নাঘর পাওয়া গেছে 32 নম্বর, এবং এই আয়নাঘর যদি পাওয়া না যেত তাহলে এই ধরনের এটা অক্ষত অবস্থায় থাকতো। না আপনার না, কি কোনো জানা আছে? আয়নাঘর পাওয়া যায় না, কোনো আয়নাঘর পাওয়া যায় নাই। ক্যাবেল পাওয়া গেছে, আমি দেখছি কিছুক্ষণ আগে। ক্যাবেল, আয়নাঘর ওখানে ছিল না। আয়নাঘর ওখানে যাওয়ার কি দরকার? আয়নাঘর বললেই তো আয়নাঘর হয়ে যায় না। আয়নাঘরের সাথে খাবার দাবার অনেক কিছু ব্যাপার আছে। মানুষ মন গড়া আয়নাঘর বলে, যেটা সেটারে। মানে বাড়ির আয়নাঘর মধ্যে তো আর আয়নাঘর থাকতে পারে না, তাই না? মেডিকেল ট্রিটমেন্ট আছে, চিকিৎসা আছে, অনেক কিছু ব্যাপার আছে। সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট ওরকম থাকতে হয়, নিরাপত্তা লোকজন থাকতে হয়, গোপন লোকজন, বিশ্বস্ত লোক থাকতে হয়। আয়নাঘর যেখানে সেখানে হয় না। কবরস্থান যেখানে সেখানে হইতে পারে। আর ওখানে কবরস্থান দেওয়ার কি কারণ আছে? আর কি জায়গা নাই? মানুষ খালি খালি এটাকে পেঁচায়। এইটা ভাঙা দরকার ছিল। এইটাকে আইকন হিসেবে ব্যবহার করতে আওয়ামী লীগ। এই আমার মনে হয় এটা উত্তম কাজ হয়েছে। আর যেগুলি আছে, মনে করেন মানুষ থাকার জায়গা নাই, আপনি ভাববেন, শুনলে অবাক হবেন, বিডিআর ম্যাসাকারের সময় শুধুমাত্র আগুন দেওয়া হয়েছে মাত্র ওই যেটা সুধা সদনে যাতে আসতে না পারে বিডিআর সৈন্যরা, এই জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আপনি বুঝতে পারছেন কথা? মানে বিডিআর গেটটা ক্রস করলে কিন্তু সুধা সদন, সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে যাতে সুধা সদনের দিকে আসতে না পারে। আমাদের এইসব বিল্ডিং দরকার নাই, এইসব মানে কুখ্যাত, হ্যাঁ মিউজিয়াম হিসেবে থাকতে পারতো, বাট এটাও আমরা চাই না, আমাদের জায়গার অভাব। সুতরাং ভালো কাজ হয়েছে, আমি ধন্যবাদ দিই ছাত্রদেরকে। থাকতে পারলে ভালো হইতো, বাট এটা যারা নব্য, যারা এখন নির্বাচনের জন্য পাগল হয়ে গেছেন, তাদের জন্য শিক্ষা। এটা তাদের জন্য শিক্ষা। বেশি লাফালাফি করেন না, সংস্কার ঠিক মতো হোক। চরম সংস্কার করতে হবে আপনাদের। এই রাজনীতিবিদরা আমাদের কিছুই দিতে পারে নাই। 53 বছরে একটা সিএনজি বানাতে পারে নাই, আবার গলাবাজি করে আমরা নির্বাচন করব, ক্ষমতায় যাব। প্রতি বছর আমাদের বন্যায় ক্ষতিগ্রস্ত হই, বেড়িবাঁধ ঠিক মতো হয় না। বেড়িবাঁধ হয়, বেড়িবাঁধের জায়গায় বেড়িবাঁধ হয়, আর নেতারা ঘুমায় ঢাকা শহরে। সুতরাং আমাদের আমূল সংস্কার করা দরকার। আপা, যে কাজ ছাত্ররা করছে আমি তাদের সেলুট দিই, ধন্যবাদ। ভালো কাজ। ছাত্ররা তো সংস্কার কি হচ্ছে নাকি এই ভাঙা ভাঙি হচ্ছে, তারপরে রাজনৈতিক দল গঠন হচ্ছে? সংস্কারের কি মানে আমরা কি সংস্কার লক্ষ্য করার মতো কিছু কোনো সংস্কার দেখতে পাচ্ছি কিনা? সংস্কারের প্রাথমিক দিকগুলি আপা হয়েছে, এখন এটাকে নিয়ে ঝালাই হবে, আলোচনা হবে, একটা সিদ্ধান্তে আসবে রাজনীতিবিদদের নিয়ে। এই যে বিল্ডিংটা ভাঙা হলো 32 নম্বর, এটা একটা সংস্কারের অংশ আপা, এটা একটা সংস্কারের অংশ, কোনো সমস্যা নাই। আমার মনে হয় ছাত্ররা সঠিক পথে আছে। ছাত্রদের এইটা তারা নিজের হাতে আইন তুলে নিল না, কারণ এখানে তো সরকার আছে, আইন সরকারের সিদ্ধান্ত। আপা দেখেন, আইন কিভাবে তুলবে? আমি যখন আয়নগর পরিষ্কার, আমি গুম হয়ে আসলাম, বললাম আয়নগর আপনাদের সামনে বলার পর আমার নামে 12টা মামলা দেওয়া হয়েছে, 10টা মামলা আইসিটি দেওয়া হয়েছে। তা আইন তো আমার তুলে নেওয়ার কথা ছিল। জালিমের বিরুদ্ধে আবার আইন কি? জালিমের প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো আইনের ব্যাপার নাই তো। আইন হাতে তুলতে হবে। সরকারকে ওইটা ভাঙবে না, ওইটাকে ধরে তারা এতদিন পুঁজিবাদী করছে। আর আমাকে বলেন কেন ভাঙা হবে না, তাই বলেন, আমাকে কি অবদান আছে তাই বলেন। এই বাড়িটাকে শেখ মুজিবুর রহমান নিজে বানাইছে?
উপরকর নজরানা। আমার বলেন, এই 32 নম্বর বাড়ি কি শেখ মুজিব নিজে বানাইছেন না নিজের পয়সা দিয়ে বানাইছে? ওকে তো আমি যতটুকু জানি নজরানা দেওয়া হয়েছে। তো নজরানা দেওয়া বাড়ি আরেকজনের বাড়ি কেন আমরা রাখবো? উনি বক্তৃতা দিচ্ছেন 7ই মার্চের, সেই বক্তৃতা হলো ভুয়া বক্তৃতা, না স্বাধীনতার ঘোষণা না কিছু। উনি ওখানে থাকছেন বলে আমরা ওটাকে মেনে রাখতে হবে আর ওটাকে পূজা করতে হবে, বিদেশিরা এসে সেলুট দেবে ওখানে, এইটার জন্য রাখার কোনো কারণ আছে বলে মনে করি না। আমি এইসব ব্যাপারে কট্টর। আমরা কাজ করে খাই, বিদেশে বউ বাচ্চা রেখে বিদেশ থেকে টাকা পাঠাই, আর এই টাকা পয়সা বিদেশে পাচার করে আমাদের নেতারা। এই শিক্ষা সবার জন্য। আপনি এটা নিয়ে কষ্ট পাওয়ার কিছু নাই। দীর্ঘ 40 বছর খালেদা জিয়া ক্যান্টনমেন্টে ছিলেন একটা ছোট বাসায়, সেই বাসা থেকে বের করে দিয়েছেন অন্যায় ভাবে এবং খুবই অনৈতিক ভাবে। সেখানে এটা খুবই সামান্য, কানতে কানতে এই বৃদ্ধ মহিলা এখান থেকে চলে গেছেন, ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। আমরা ভুলে যাই নাই। আমরা তো কঙ্করের সাথে মারামারি করছি, ব্যক্তির সাথে না। সুতরাং খুবই কম করা হয়েছে। কোনো বাড়ি থাকবে না শেখ পরিবারের যদি পয়সা দিয়ে কিনে না থাকে, ওই 1 টাকা দিয়ে কিনলে হবে না। কতটা নির্লজ্জ হলে মনে করেন পূর্বাচলে তারা বাড়ি জমি নিছে, প্লট নিছে নিজের নামে, দেশটা কি তার বাবার? ধানমন্ডি 32 নম্বরে বর্তমানে পরিস্থিতি অনেকে জানার আগ্রহ রয়েছেন। ধানমন্ডি 32 নম্বর যে বাড়িটি ছিল সেখানে কিন্তু আয়নাঘর পাওয়া গেছে। আমরা একটু আগে যেটা দেখে আসলাম আয়নাঘর পাওয়া গেলো, এখানে আয়নাঘর কি করে আসলো আসলে আমরা সেটা বুঝতে পারছি না। তবে একটি নতুন নির্মাণ ভবনটি কিন্তু আমরা দেখতে পাইলাম। আরেকটি বিষয় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে পুড়ে দেওয়া হলো, এই গাড়িগুলোয় কিন্তু বঙ্গবন্ধুর যখন ছিল সেই বঙ্গবন্ধু কিন্তু এই গাড়িগুলো ব্যবহার করতো। ধানমন্ডি 32 নম্বর যে গতকালকে রাত্রে 8:30 9টার দিকে কিন্তু ভাঙচুর এবং আগুন। আর আরেকটি বিষয় হচ্ছে এখানে কিন্তু ঠিক একইভাবে গণভবনের মতো কিন্তু এখানে কিন্তু একই কায়দায় কিন্তু লুটপাট হচ্ছে। 5ই আগস্ট সাবেক শেখ হাসিনা যখন পালিয়েছিল তখন গণভবনে যেভাবে ভাঙচুর করে ঢুকে সবকিছু লুটপাট করে নিয়ে গেছে, ঠিক একই কায়দায় কিন্তু ধানমন্ডি 32 নম্বরে কিন্তু লুটপাট হচ্ছিল গতকালকে আমরা যেমনটা দেখতে পেয়েছিলাম। আর এখানে আয়নাঘর পাওয়া গেছে। চলেন আমরা একটু আয়নাঘরে যেতে চাই। যারা এই মুহূর্তে আমাদের লাইভে সংযুক্ত রয়েছেন, কে কোথা থেকে দেখছেন, আমরা আপনাদেরকে একটু আয়নাঘর যে দেখানোর চেষ্টা করছি। আসেন আমরা একটু আয়নাঘর দেখানোর চেষ্টা করছি। যারা এই মুহূর্তে দেখছেন, কোথা থেকে শুনছেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন একটি নির্মাণ ভবন, সেই নির্মাণ ভবনের এখানে কিন্তু আয়নাঘর পাওয়া গেছে। আরেকটি বিষয় হচ্ছে দেখেন, আগে একটু এদিকে আসেন, যে আমি আপনাদেরকে বলেছিলাম যে লুটপাট হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন ইঞ্জিল, এটি হচ্ছে গিয়ে ইঞ্জিলটা পুড়ে গেছে, সেটা কিন্তু ওনারা নিয়ে যাচ্ছে। এটা কি ভাই আপনারা গাড়ি থেকে খুলেছেন? এভাবে খোলা পেয়েছেন? আচ্ছা, এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে রিস্কায় করে কিন্তু সেই নেওয়া হচ্ছে। আচ্ছা, এখানে আয়নাঘরটা কোথায় ভাই? এখানে আয়নাঘরটা কোথায়? এই আয়নাঘর? আচ্ছা, ভিতরে কি আছে? এই হচ্ছে গিয়ে আয়নাঘর। একটু আসেন, একটু দেখার এমন একটা পরিস্থিতি এখানে। এটা হচ্ছে গিয়ে আয়নাঘর। যারা এই মুহূর্তে লাইভে সংযুক্ত রয়েছেন, কে কোথা থেকে দেখছেন, আপনাদেরকে আমরা সরাসরি লাইভে যুক্ত করছি ধানমন্ডি 32 নম্বর থেকে। আমরা একটু নিচের যে প্লটটি রয়েছে সেখানে একটু যেতে চাই। এখানেই অনেকেই বলছে যে আয়নাঘর নাকি এখানে পাওয়া গেছে। আমরা একটু ভিতরে যেতে চাই। যারা এই মুহূর্তে লাইভে সংযুক্ত রয়েছেন, আপনারা ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এখানে নতুন একটি নির্মাণ যে ভবন, এখানে কিন্তু আয়নাঘর পাওয়া গেছে। আমরা এখানে দেখো উস্তাকেবা এখানে আয়নাঘর কিভাবে বানিয়েছে একটা জিনিস আপনারা চিন্তা করেন। আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। যারা এই মুহূর্তে দেখছেন বা কোথা থেকে শুনছেন, আয়নাঘর নিশ্চয়ই যারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে গিয়ে নিচের একেবারে বর্তমানে ছোট ছোট রুম। আচ্ছা, এখানে যে একটা পরিস্থিতি, কি করেছে ভাই একটু যদি বলতেন আমাকে। এই যে আয়নাঘর সিস্টেম করছে, আয়নাঘর সিস্টেম করেছে। হ্যাঁ, কত কি এখানে যদি একজন মানুষ আইনে রাইখে দেয়, সে কি আর জীবনে কোনো বাইরে যেতে পারবো? আর এখানে আইনে যদি মাইরে ফেলায় লোকজন, তাইলে তো মনে করেন কেউ কোনোদিন খুঁজেও পাইব না, তার গার্জিয়ান কোথায় পাবে? তাই এইরকম একটা দেশে এইরকম একটা সিস্টেম করছে ওই খুনি হাসিনা। মানে এত বিচার হওয়া আসলেই দরকার।
এর বিচার হওয়ার আসলেই দরকার। এর এই বাংলাদেশের মাটিতে আইনে এরে ওইরকম আয়নাঘর বানায় এদের মধ্যে রাখে তারে শাস্তি দিয়ে মারার দরকার। একবারে ফাঁসি দিলে হয় না, কারণ একবেলা ফাঁসি দিলে তো মরেই গেল। তারে সে মানুষকে যেভাবে কষ্ট দিয়ে মারছে এইভাবে তিলে তিলে কষ্ট দিয়ে তারে মারতে হবে। আসলেন আমি এখন আসছি। এখন এসেছেন। আচ্ছা, এখানে এক ভাইয়া ভাইয়া একটু যদি কাইন্ডলি বলতেন, আপনারা কি আয়নাঘর দেখেছেন নিচে? নিচে দেখছি রুমের মতন, কিন্তু আয়না ঘর বলে এটা কি আমি এটা শিওর কনফার্ম না। মানে ছোট ছোট রুম? না, ছোট ছোটই রুমই দেখেন। আচ্ছা, আপনি নিজে বাস্তবতা দেখে আসেন। আচ্ছা, দর্শক যারা এই মুহূর্তে আমাদের কি দেখছেন আপনি? এই তো নিচে যেটা শুনছে আয়নাঘর, নিচে তো কোনো আলো নাই, কোনো বাতাস নাই, একবার অন্ধকার। 3 তলা পর্যন্ত, উপর থেকে 3 তলা পর্যন্ত নিচে নামছে, কিন্তু এরপরে রুম আছে এবং বালিশ টালিশ রয়েছে। আচ্ছা, এই হলো অবস্থা। মানে এমন একটা পরিস্থিতি। আমরা দর্শক আমরা একটু নিচের যে ফ্লোরটা রয়েছে সেখানে একটু যেতে চাই। আসলে এখানে পানি দেখা যাচ্ছে আর যাওয়ার পসিবল না। তবে এই যে ভবনটি, এই ভবনটি কিন্তু একেবারে যে নতুন যে ভবন আমরা যেমনটা আসলে দেখতে পাচ্ছি। যারা এই মুহূর্তে লাইভে সংযুক্ত রয়েছেন, কে কোথা থেকে দেখছেন বা কে কোথা থেকে শুনছেন, আপনি কি দেখতে এসেছেন বা কি দেখেছেন যদি একটু বলতেন। হ্যাঁ, আমি দর্শক আপনাদেরকে আমরা বলেছিলাম যে নেটে প্রবলেম হতে পারে। আসলে নেটে ঠিক প্রবলেম হয়েছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকে আসলে ফুকি ঝুঁকি দিয়ে দেখছে যে নিচে আয়নাঘর রয়েছে, এমন একটা পরিস্থিতি। যারা এই মুহূর্তে লাইভে সংযুক্ত রয়েছেন, কে কোথা থেকে দেখছেন বা শুনছেন, অবশ্যই একটু কমেন্ট করে হ্যালো একটু কথা বলতে চাই। হ্যাঁ, এই টাইস নিয়ে যাচ্ছেন? এগুলো কি টাইস? আচ্ছা, এই আর কি নিয়েছেন? আপাতত টাইসটাই নিয়েছেন। গাছের ফল খেয়েছেন? আচ্ছা, ডাব খেয়েছেন? আচ্ছা, গাছের ফলও খেয়েছে, ডাবও খেয়েছে। যেমনটা দেখতে পাচ্ছেন ভাইয়া কিন্তু টাইসগুলা কোথায় ছিল? টাইসগুলা উপরে ছিল, উপর থেকে সংগ্রহ করে নিয়ে আসছেন। কয়জনে মিলে নিয়ে আসছেন? এখন আপাতত 2 জন নিয়ে আসছে। আপাতত 2 জন। কোথা থেকে আসছেন আপনি? হাজারিবাগ থেকে। আপনার পরিচয়? মাদ্রাসার শিক্ষক। মাদ্রাসার শিক্ষক। মাদ্রাসার বাথরুমের কাজের জন্য ব্যবহার হবে ইনশাআল্লাহ। আচ্ছা, দেখেন সে একজন মাদ্রাসার শিক্ষক, তিনি হচ্ছেন মাদ্রাসার বাথরুমের কাজের জন্য নেওয়া হচ্ছে। আসলে এটা কি উচিত কিনা যে মাদ্রাসার কাজে আপনি এখান থেকে নিয়ে যাচ্ছেন, এটা কি উচিত হবে? এটা হচ্ছে এইগুলো এই জায়গায় থাকলে তো জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। রাইট। হ্যাঁ, ব্যবহার করা যে জিনিসগুলো আছে ওগুলো নিয়ে আমরা কাজে লাগাইলে আমরা আশা করি ফায়দা হবে। আচ্ছা, এমনটা যদি হয়ে যায়, যেমন গণভবন যেভাবে লুটপাট হয়েছে, পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু বলে দিয়েছেন যারা যারা মালগুলা নিয়েছেন তারা কিন্তু ফেরত দিয়ে যান, অনেকে কিন্তু ফেরত দিয়েছে। যদি এমনটা হয়ে যায়, এমনটা হলে অবশ্যই আমরা ফেরত দিব ইনশাআল্লাহ। এমনটা হলে ফেরত দিবেন? ধন্যবাদ, ধন্যবাদ। দর্শক আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই মুহূর্তে যারা এই যে এক ভাই আমরা দেখতে পাচ্ছি, সম্ভবত বঙ্গবন্ধুর বই না কোরআন শরীফ, আমি আসলে ঠিক কোরআন শরীফ না। আচ্ছা, আপনি এগুলোই নিচ্ছেন? আমি নিয়ে রেখে দিচ্ছি স্মৃতি হিসাবে। স্মৃতি হিসাবে বলতে তারা অনেক কিছু করেছিল, যেমন প্রতিটা যুগে যখন স্বৈরশাসক এসেছিল তাদের নিজের নামের জন্য, নিজের প্রচার প্রচারণার জন্য তাদের অনেক কিছু নিজেরাই তাদের ইতিহাসকে বিকৃতি করে বিভিন্নভাবে তাদের প্রচার প্রচারণা করেছে। পরবর্তীতে একদল এসে তারা কি যারা নাকি দেশ এবং দেশ জাতি ধর্মের পক্ষে যারা ছিল তারা এসে সব নষ্ট করে করে ফেলেছে, এই আর কি। ধন্যবাদ, ধন্যবাদ। দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি ধানমন্ডি 32 নম্বরে। যারা এই মুহূর্তে আমাদের লাইভে সংযুক্ত রয়েছে সবাই লাইভটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যে ধানমন্ডি 32 নম্বরে বর্তমানে যে পরিস্থিতি ছিল সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি আরিফ হায়দার। যারা এই মুহূর্তে আমাদের লাইভটি দেখছেন বা শুনছেন, অবশ্যই বারবার বলছি লাইভটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। গতকাল সাড়ে 8টা 9টার দিকে কিন্তু আসলে এভাবে দেওয়া হয়েছে। তবে এ পাশ থেকে নেন আরেকটি কথা এখান থেকে আমি যোগ করতে চাই, ভোলার যে বাণিজ্য মন্ত্রী তফেল আহমেদ, তার বাড়িটি কিন্তু গতকাল রাত্রে 3টা থেকে 4টার দিকে কিন্তু আগুন লাগিয়ে দিয়েছে, ভাঙচুর করা হয়েছে। বাণিজ্য মন্ত্রী, ভোলার যে বাণিজ্য মন্ত্রী তফেল আহমেদ, সেই বাড়িটি কিন্তু এই যে 32 নম্বর যে বাড়িটির পরপরই ঠিক রাত 3টা 4টার দিকে কিন্তু বাণিজ্য মন্ত্রী তফাইল আহমেদের সেই বাড়িটি কিন্তু ভাঙচুর করা হয়েছে, যেমনটা আমরা শুনতে পেয়েছি, যেমনটা আমরা দেখতে পেয়েছি। যেদিন খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করা হয়েছিল, জিয়াউর রহমানের বাড়িটাকে যখন মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছিল, তখন আপনাদের কি এই বিবেকবোধ কাজ করেনি? তখন আপনারা ভাবতে পারেননি যে একদিন 32 নম্বরে আঘাত হানতে পারে? 32 নম্বর যেমন একটা দরদের জায়গা, ঠিক তেমনি তারেক রহমান, তারপরে তারেক রহমানের পরিবার, খালেদা জিয়া,
তাদেরও একটা দরদের জায়গা হচ্ছে এই ক্যান্টনমেন্টে তাদের সেই বাসা থেকে খালেদা জিয়াকে কতটা অপদস্থ করে বের করে দেওয়া হয়েছে। বাংলাদেশের ইতিহাসে আমি মনে করি আমাদের জুলাই অভ্যুত্থান থেকে শুরু করে অনেকগুলো ঘটনা ঘটেছে, তবে গত রাতের ঘটনাটা এটা অবশ্যই মানে অনেক উদ্বেগ এবং অনেক ভাবনার বিষয় যেটা হয়েছে। আমি এখানে একটা কথা বলবো, এই কথাটা মূল কথা যাওয়ার পূর্বে, কারণ এখানে আমাকে কয়েকটা ফ্যাক্টরস এখানে বিশ্লেষণে তুলে ধরতে হবে, যেহেতু আমি আপনার এখানে আমার বিশ্লেষণ ধর্মী কথা বলার চেষ্টা করব। যেমন এখানে কিছু ফ্যাক্টরস আছে, যেমন শেখ মুজিবুর রহমান 71 পর্যন্ত, শেখ মুজিবুর রহমান 75 পর্যন্ত, দুইটা ভিন্ন চরিত্র। শেখ হাসিনা যখন 96 থেকে 2001 পর্যন্ত শাসন ব্যবস্থা কায়েম করেছেন, সেটা সেই সময় শেখ হাসিনা বা তার পূর্বের শেখ হাসিনা, এবং শেখ হাসিনা 2009 থেকে 14 পরে 18 পরে তিনি আবার 25-24 পর্যন্ত, প্রতিটা ধাপে ধাপে শেখ হাসিনার কিন্তু মানে তার আচরণ কাজকর্ম অনেকটা আমরা যেটাকে বলি যে দিন দানবীয় হয়ে উঠেছিলেন তার সরকার ব্যবস্থাপনা। তো সবকিছু মিলে আসলে এইগুলো অনেকগুলো বিষয় আলোচনা করতে হবে। তবে আমি এখানে মূল কথাটায় আমি আমার কম্পারেটিভ স্টেটমেন্ট প্লাস বিশ্লেষণটায় যাওয়ার পূর্বে আমি একজন সাংবাদিক 71 টিভিতে ছিলেন একসময়, এখন বর্তমানে ডিবিসির সাংবাদিক নাজনীন মুন্নি, উনি একটি পোস্ট করেছিলেন যে ভুলে কি সেই 6 মাস আগের বক্তব্য চালানো হয়েছে কিনা, মানে শেখ হাসিনাকে মেনশন করে শেখ হাসিনা যখন গতকালকে লাইভে আসলেন তার বক্তব্যটা শোনার পরে উনি একটা কমেন্টস পোস্ট দিয়েছিলেন তার সোশ্যাল মিডিয়াতে যে ভুলে কি 6 মাস আগের বক্তব্য চালানো হয়েছিল না। কারণ কি, সেখানে খুব সুন্দরভাবে নাজনীন মুন্নি কয়েকটি শব্দ উচ্চারণ করেছেন, লিখেছেন যে একই দম্ভ, একই আমি, একই আমিত্ব, একই অনুশোচনাহীন, একই স্বজন হারানো। মানে কথাগুলো আমাদের বাংলাদেশের মানুষের সাথে শেখ হাসিনা নামক শব্দটার সাথে, এই ব্যক্তি নামক শব্দের সাথে অনেক বেশি পরিচিত। কারণ শেখ হাসিনা তার বক্তব্যে পূর্বে যেমন একটা দম্ভ ছিল, সেই একই আমিত্ব, আমি ভাব, যেমন সব ক্ষেত্রে বলছেন আমি এটা করেছি, আমি এই আমার, আমি বা আমার, এই শব্দগুলো আমরা লিডারশিপের ক্ষেত্রে একটা থিওরি, আমরা যখন কোনো টিম বিল্ডিং বা কোনো লিডারশিপ বা ট্রেনিং মিলিটারিতে বা কোনো অর্গানাইজেশন যখন আমরা নেতৃত্বের ট্রেনিং দেই, সেখানে কিন্তু আমরা একটা কথা বলে থাকি যে ইউজ দ্য ওয়ার্ড উই, নট আই, আমার বা এরকম কথা না, উই মানে আমরা। তো উনি কোনো কিছুতে ওনার যে কথাবার্তাগুলো ছিল সেটা যে উনি সবসময় আমি বিষয়টা, এটা কিন্তু আসলে এক ধরনের একনায়কতান্ত্রিক ভয়েস। তারপর আমি ভাবটা, তারপরে ওনার কথায় কণ্ঠে কোনো অনুশোচনা ছিল না, মানে তিনি অনুশোচনা তো দূরের কথা, পরে সবসময় সেই একই স্বজন হারানো, বাবা হারিয়েছি, মা হারিয়েছি, এই কথাগুলো মানুষ কিন্তু এখন শুনতে চান না। আমার দুঃখ হয় যে এই শেখ হাসিনার উপদেষ্টা কারা, ওনাকে ডুবিয়েছে। এখন এই পোস্ট থেকে আমি আরেকটা কথা যাই, কেন এই ঘটনা ঘটলো, এই যে ওনার 32 নম্বর যে আগুন ধরলো, কেন, ওয়াই, এর কারণ দুটো কারণ। একটা কারণ হচ্ছে এই শেখ হাসিনার নিজে, আরেকটা হচ্ছে চাটুকাররা। কারণ শেখ হাসিনাকে কখনো এরা সঠিক দিক নির্দেশনা দেখাননি। যদি দিক নির্দেশনা দেখাতেন, ভুল সংশোধন করে দিতেন, তাহলে আজকে এই ঘটনা ঘটতো না। এই ঘটনা পক্ষেও আমার যুক্তি আছে, বিপক্ষে এটা তো আছে, শেখ হাসিনা কারো কথা শুনেন না, এমন একটা কথা তো চাউর আছে, কারো কথা শুনেন না তিনি। এবং এমন শুনেছি যে গুম হত্যাকাণ্ড যেগুলো হচ্ছে এগুলো সরাসরি উনি নিজেই নাকি নির্দেশনা দিতেন। সাগর ভাই, বিষয় কি যে আমি আপনাকে বলতে পারি সাগর ভাই, এই বিষয়টা একটু অন্যভাবে করে দেখতে পারেন, বা এটা এরকম মতামত দেওয়া যেতে পারে। একদম টোটালি শুধু তাহলে আপনি চুপ থাকেন, আপনি চাটুকাইতা করবেন কেন? মানে আপনি মোসাহেবের মতো কেন বলবেন, সাহেব কহে না, নিরুৎসাহিত করবার মতো অনেক সুযোগ ছিল, অনেক পন্থা ছিল, কোনটাই এক্স্যাক্টলি। এখন সেই মোসাহেব আর সেই সাহেবের মতো তোষামত কবিতা, সেই সূত্রে যদি আপনি এখন সেই অল্প বৃষ্টিকে অপরূপ গল্পে রূপ ধারণ করেন, তা তো হবে না। এখন শেখ হাসিনার সময় দোষ তো ধরেই নেই, উল্টা তিনি যা বলতেন তার সাথে আরো সুর মিলিয়ে আরো প্রশংসা করতেন, সুন্দর। হ্যাঁ, এখন এই জিনিসগুলো করতে করতে যেটা হয়েছে, শেখ হাসিনা সে
তার যে কাজকর্মগুলো করে এমন ক্ষোভের তৈরি করছে যে মানুষের, আপনি ম্যাটাফরিক্যালি চিন্তা করেন, এই 32 নম্বর বাড়িটা ভাঙা কিন্তু বাড়ি ভাঙন না, এই বাড়িটা হচ্ছে ভাঙা মানে এটা শেখ হাসিনার একটা কলিজা, এটা শেখ হাসিনার একটা সবচেয়ে আঘাতের জায়গা, এটা শেখ হাসিনার সবচেয়ে বড় ইমোশনের জায়গা। সো এই জায়গায় আঘাত করলে শেখ হাসিনা সবচেয়ে বেশি কষ্ট পাবে, সে কারণেই এখানে আঘাতটা করা হয়েছে। কারণ 32 নাম্বারের চেয়ে বড় দরদের জায়গা শেখ হাসিনার আর কিছু নেই, ইফ আই এম নট রং। 32 নাম্বারের চেয়ে এত দরদের জায়গা কি শেখ হাসিনার আর আছে আপনি বলেন? এখানে তার বাবার স্মৃতি, তার মায়ের স্মৃতি, তার ভাই বোনের স্মৃতি, এখানে এই সিঁড়ির কোথায় তার বাবা মারা গিয়েছেন, কোথায় তার মা বা তার বাবাকে কোথায় হত্যা করেছিল, কোথায় রক্ত লেগেছিল, কোথায় কি কি ছিল, কোথায় তার মা বাবা হাসি খুশি ছিল, কোথায় রাসেল খেলাধুলা করতো, লট অফ মেমোরিজ আর দেয়ার। তো এটা শেখ হাসিনার জীবদ্দশায় সবচেয়ে বড় একটা সেন্টিমিটার জায়গা। মানুষ ওই জায়গাটায় আঘাত করতে চেয়েছে এই জন্য, কারণ মানুষ তার প্রতি ক্ষোভ এত বেশি যে ওই ক্ষোভটা, যেমন আপনার প্রতি যখন আমি খুব বেশি অ্যানিমালিস্টিক, আমি যখন একটা পশুর নিয়ে আমার ক্ষোভ তৈরি হবে, ক্ষোভটা জাগতে 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 জুলুম নির্যাতন সহ্য করতে করতে আমার ক্ষোভটা এত বড় আকার ধারণ করেছে যে একটা সময় ঘুম করে এটা বাস্ট হয়ে যাচ্ছে। এবং এই বাসটা কি, সে তখন চিন্তা করলো মানুষ যে সবচেয়ে জঘন্য কোন কাজটা করলে উনি খেপে যাবেন। আপনারা কি করেন, মানুষের সাথে যখন ঝগড়া হয়, হাজবেন্ড ওয়াইফ যখন ব্রেকআপ হয়, তখন দেখবেন যে পরস্পর এমন কিছু আজে বাজে গালি দেয় যাতে চাইলেও সম্পর্কটা আর ভালো না হয়, কারণ সে চায় যে আমি সবচেয়ে বাজে ওই কথাটা বলবো যে কথা বলে সে সবচেয়ে বেশি কষ্ট পাবে। তো শেখ হাসিনার প্রতি মানুষের ক্ষোভটা এমন ছিল যে 32 নম্বরে আঘাত করলে মানে ওনাকে সবচেয়ে বেশি আঘাত করা যাবে, যে কারণে এই জায়গায় আঘাত করা হয়েছে। এখন কথা হচ্ছে কি যে দেখেন এই জায়গাটা আরো কিছু বিষয় আছে। শেখ হাসিনা যখন আজকে দেখেন 32 নম্বরে যে হামলাটা বা ভাঙচুর হলো, এখন আওয়ামী লীগের মানুষের জন্য আমার খারাপ লাগে যে সত্যিকার অর্থে এই আওয়ামী লীগের নেতাকর্মীরা, তাদের আজকে শেখ হাসিনার ভুলে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীরা আজকে ক্ষত বিক্ষত হচ্ছে। আমি আসলে নিরপেক্ষভাবে চিন্তা করি, সব নেতাকর্মী তারা খারাপ না। যারা আজকে দেখেন, যেমন কথা গাজীপুরের জাহাঙ্গীর আওয়ামী লীগের এক নেতা, আমি জিজ্ঞেস করছিলাম কি অবস্থা, তাদের অনুভূতি কি, সে বলতেছিল যে দেখেন ভাই, আওয়ামী লীগের অনেক নেতা আছে কিন্তু আজকে সবচেয়ে বেশি আন্দোলনে সবচেয়ে বেশি জোরালো ভূমিকা রাখতেছে গাজীপুরের জাহাঙ্গীর। তো এখন কথা যে এই জাহাঙ্গীরকে কি শেখ হাসিনা অপদস্থ করেন নাই? তো এখন এরকম অনেক নেতারা আছে যারা অপদস্থ হয়েছে, আবার হয়তো ভালো কাজও করেছেন। তো এই নেতারা ভালো মন্দ সবাই কষ্ট পাচ্ছে, এই কষ্টটা দেওয়ার জন্য দায়ী দেখেন আপনি একটু আগে যেটা বললেন, সেই জাহাঙ্গীর আওয়ামী লীগ দ্বারা এত বেশি নির্যাতিত হয়েছিল, কিন্তু আবার আওয়ামী লীগকে খুশি করবার জন্য সে কিন্তু এমন কোনো অপপন্থা নাই, সে নেয়নি। প্রধানমন্ত্রীকে খুশি করবার জন্য সে তো অপপন্থাগুলো নিয়েছে তৎকালীন সময়ে, খুশি করতে এটাও কিন্তু একটা উদাহরণ। এক্স্যাক্টলি। এবং আইটেম সে খেয়াল করেন, মানে আমি যে পয়েন্টে আসতে যাচ্ছিলাম যে এই যে আওয়ামী লীগের নেতাদের মনে অন্তরে কষ্ট লাগছে, এটার জন্য দায়ী তাদের নেত্রী শেখ হাসিনা, তাদের দলে চাটুকার, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আজকে তারা যে বলছে, অনেক নেতারা পোস্ট দিচ্ছে তোমরাও রেডি থাকো, তোমাদের বাড়ি ভাঙা হবে। এখন আমার প্রশ্ন, ভাই আপনার কথা ঠিক আছে, আমি মানি, যেদিন খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করা হয়েছিল, জিয়াউর রহমানের বাড়িটাকে যখন মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছিল, তখন আপনাদের কি এই বিবেকবোধ কাজ করেনি? তখন আপনারা ভাবতে পারেননি যে একদিন 32 নম্বরে আঘাত হানতে পারে? 32 নাম্বার যেমন একটা দরদের জায়গা, ঠিক তেমনি তারেক রহমান, তারপরে তারেক রহমানের পরিবার, খালেদা জিয়া, তাদেরও একটা দরদের জায়গা হচ্ছে এই ক্যান্টনমেন্টে তাদের সেই বাসা থেকে খালেদা জিয়াকে কতটা অপদস্থ করে বের করে দেওয়া হয়েছে। এখানে তো সে বাড়িটাকে ভেঙেছে, কিন্তু শেখ হাসিনা কিন্তু বের করে দেয়নি, শেখ হাসিনা তো ইন্ডিয়া চলে গেছে। আর সেখানে সেই বাড়ি ভেঙে খালেদা জিয়াকে বের করে দিয়ে মাটিতে মিশিয়ে দিয়ে সেখানে ইমারত নির্মাণ করা হয়েছে। এখন চিন্তা করেন যে আপনি যে আজকে প্রতিশোধ দিবেন, কোন প্রতিশোধের কথা বলেন? যদি সেই প্রতিশোধের কথা বলেন তাহলে আপনি খালেদা জিয়ার বাড়িটা কেন ভেঙেছিলেন? তো এই মানুষগুলো কিন্তু আজকে সে উন্মাদনা করতে, কিন্তু সেটাও তারা বিভিন্ন জায়গায় শেয়ার করছে যে উনি যা করেছেন সেই কর্মফল তিনি ভোগ করছেন। এখন আমার কথা হচ্ছে যে এই শেখ হাসিনার কর্মফলের কারণে আজকে তার দলের এত নেতাকর্মীরা ক্ষত বিক্ষত হচ্ছে, আহত হচ্ছেন। তাদের যেমন খারাপ লাগে, একই সাথে তাদের খারাপ লাগাটাকে আমি সিম্প্যাথি দেখাচ্ছি, একই তাদেরকে এটাও বলবো যে ভাই, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা সমদহে। আপনারা অন্যায় সহ্য করেছিলেন, তখন আজকে আপনাদের এই কষ্ট সহ্য করতে হবে, কারণ আপনারা তখন কেউ প্রতিবাদ করেনি। একটা মানুষ সোশ্যাল মিডিয়াতে বলেননি এটা শেখ হাসিনা না করলেও পারতেন, একটা মানুষ মুখে বলেননি এটা শেখ হাসিনা কেন করলেন।
তো আজকে আপনারা কিভাবে আশা করেন আমরা সাধারণ নিরপেক্ষ জনগণ কিভাবে আমরা আজকে আপনাদের প্রতি সিম্প্যাথি দেখাবো? কি করে আশা করেন? আপনারা তো মানুষের প্রতি মানবিকতা দেখাননি। আজকে আপনারা, এখন আসি শেখ মুজিবের কথা। শেখ মুজিবকে নিয়ে যে কথা বলে, শেখ মুজিবুর রহমান ৭১ পর্যন্ত তিনি বাংলাদেশের ইতিহাসে একজন শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ, আমরা মানে কি বলা যায়, বীর হিসেবে আমরা বলতে ভূষিত করতে পারি, অনেক কিছু বলতে পারি তারা আমরা। কিন্তু শেখ মুজিবুর রহমান যে স্বাধীনতার স্থপতি, অবশ্যই এটা সত্য, কারণ ৭১ সাল পর্যন্ত তার অবদান সবার চেয়ে অগ্রণী। কিন্তু ৭১ থেকে ৭৫ পর্যন্ত তিনি যে ভূমিকা রেখেছিলেন, সেই ভূমিকাটা অবশ্যই বাংলাদেশের ইতিহাসে অনেক তর্ক বিতর্কের, অনেক কিছুর নমুনা রেখে গিয়েছে, যেটার সাথে অনেক সময় এই অভ্যুত্থানে পূর্বে শেখ হাসিনার ভূমিকাকে তুলনা করা হয়। শেখ হাসিনার এই ফ্যাসিজমকে ৭১ থেকে ৭৫ পর্যন্ত সেই শেখ মুজিবের সময়টাকে ফ্যাসিজমের সাথে তুলনা করা হয়। এখন আমি শেখ মুজিবুর রহমানকে অস্বীকারও করব না, একই সাথে শেখ মুজিবুর রহমান যে অন্যায় করেছেন, যে ভুল করেছেন, সেটাও আমি অস্বীকার করব না। ৭১ পর্যন্ত তার ভালো অবদানের জন্য তিনি অবশ্যই আমাদের বঙ্গবন্ধু, কিন্তু ৭১ থেকে ৭৫ পর্যন্ত তিনি যা করেছেন, সেজন্য কি তিনি আমাদের সেই প্রকৃত বঙ্গবন্ধুর মতো কাজ করেছিলেন? করেননি। ঠিক একইভাবে এই শেখ হাসিনা, তিনি যেমন যে ভূমিকাটা এখন রেখে যাচ্ছেন, তিনি এই মুহূর্তে কোনো অনুশোচনা দেখাচ্ছেন না, তিনি বরং সেই একই সুরে বলে যাচ্ছেন, আমি এইটা হারা, ওইটা হারা, ঘর হারা, বাড়ি হারা। ঠিক আছে, আপনি স্বজন হারা। এই স্বজন হারা নিয়ে মানুষ কিন্তু অনেক মিমিক, গল্প টল্প, অনেক টিকটক, অনেক কিছু করছে বিভিন্ন ইউটিউব, ফেসবুকে। এই স্বজন হারা গল্প আমরা আর শুনতে চাই না। আপনি স্বজন হারা গল্প অনেক বলেছেন, এটা বন্ধ করে আপনি একটু অনুশোচনা করেন। একটা বিষয় কি সাগর ভাই, আপনি যখন ভুল স্বীকার করবেন, তখন মানুষ ধানমন্ডি ৩২ থেকে শুরু করে এখন পর্যন্ত যে অগ্নিকাণ্ডগুলো ঘটছে, যাই কিছু ঘটছে, সম্পূর্ণ রূপে আপনি শেখ হাসিনাকে দায়ী দিতে চাচ্ছেন। এটা সম্পূর্ণ রূপে এটার জন্য দায়ী শেখ হাসিনা এবং তার দলের চাটুকার। এটার জন্য আওয়ামী লীগ পুরা দায়ী না, হোল আওয়ামী লীগ দায়ী না। কারণ একটা দলের, আওয়ামী লীগ একটা বিরাট দল, এই দলের কথা আমি আমার উপজেলা, আমার কনস্টিটিউশনে আমি আওয়ামী লীগের অনেক নেতা চিনি যারা সত্যিকার অর্থে, যেমন আমার কনস্টিটিউশনে লাস্ট যিনি এমপি ছিলেন তাহমিনা সিদ্দিকী, অত্যন্ত ভালো এবং সৎ এবং গ্রহণযোগ্য একজন আওয়ামী লীগের নেত্রী ছিলেন। আমি সত্যি তার প্রশংসা করবো। আমি তার আওয়ামী লীগের নেতাকর্মী বা দলের কর্মী সমর্থক না হলেও আমি বলবো যে সে একটা ভালো নেতা ছিল। কিন্তু এখন সেই তাহমিনা সিদ্দিকীর মতো নেতার কি কষ্ট হচ্ছে না? তার সাথে যারা ভালো এরকম নেতা আছে, কষ্ট হচ্ছে না? আবার একই জায়গায় তো আরো খারাপ খারাপ নেতাও ছিল। তো প্রত্যেকটা দলের মধ্যে, এই আওয়ামী লীগের মধ্যে যেমন আপনার ওই নানকের মতো লোক আছেন, এখানে ওই যে শাহরিয়ার কবির মতো খারাপ লোক আছেন, এখানে আপনার সেই খাদ্যমন্ত্রী যে কামরুল, তার মতো খারাপ লোক আছেন, ওই যে হাসান মাহমুদ, এদের মতো যেমন আমাদের, এরা আসলে আওয়ামী লীগের রাজনৈতিক পরিবেশটাকে ভারী করে দিয়েছে। এই মানুষগুলোর মতো যেমন এরা যেমন মানুষকে আজকে ধিক্কার দিচ্ছে। না, শেষ একটা আপনার কাছে প্রতিক্রিয়া জানতে চাচ্ছি, যারা ধানমন্ডি পুড়িয়েছে তাদের বিচার চেয়েছেন কাদের সিদ্দিকী। এই ব্যাপারে আপনার শেষ মন্তব্য শুনে ডক্টর কলিমুল আপনার কাছে আসছি, আপনি রেজাল্ট করুন। কাদের সিদ্দিকী, প্রথমত আমি কাদের সিদ্দিকীকে আমি এখানে গ্রহণ করতে রাজি না। কাদের সিদ্দিকী এই বিচার চাওয়ার পূর্বে আগে কাদের সিদ্দিকীর কাছে আমি উল্টা তার বিচার চাই। দর্শক, আলোচনা শুনেছেন, শুনে দেখেছেন। দর্শক, আপনাদেরকে মন্তব্য করবেন আপনারা যে আলোচনা শুনেছেন। আমি নিচে দেখে এসেছি আসলে ভিতরে কি রয়েছে। ভিতরে যে নতুন একটা ভবন করতেছিল, সেই ভবনের নিচে একবারে আন্ডারগ্রাউন্ডে 2 থেকে 3 তলা রয়েছে, যেখানে আসলে গাড়ি যাওয়ারও কোনো অবস্থা নেই, লিফট শুধু আছে, এছাড়া সিঁড়িও নাইকা। তার মানে সেখানে তো আর গাড়ি রাখার জন্য বানানো হয় নাই। কেন বানানো হলো এটা? এবং সেখানে জুতা স্যান্ডেলও পাওয়া গিয়েছে, রক্তমাখা জামা পাওয়া গিয়েছে। হয়তো এখানে কার্যক্রম মাত্র শুরু হচ্ছিল, এর আগে হয়তো হাসিনা পতন হয়ে গিয়েছে। যদি এটা তিনি সফল হতেন বা তিনি থাকতেন, তাহলে হয়তোবা এই 32 নম্বরে যে ভবনটি করা হচ্ছিল, সেই ভবনের নিচেও আয়নাঘর করা হতো, কারণ তার অনেক আয়নাঘরের প্রয়োজন ছিল। কারণ সে যে পরিমাণ মানুষের গুম খুন করেছে, এই পরিমাণে আয়নাঘর তো তৈরি করতে পারে না, করেছে এগুলো ভরপুর হয়ে গিয়ে 16 বছরে। তো আরও নতুন করে সামনে 16 বছর থাকার জন্য নতুন করে আয়নাঘর বানানোর চেষ্টা বা চিন্তাভাবনা সে করছিল। আর এটা হয়তোবা এই ধানমন্ডিতে 32 নম্বর তিনি করার চেষ্টা করেছিলেন। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখেছেন, আপনারা শুনেছেন, শুনে আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন।